প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। এই এপিসোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই আমি আমার দর্শক শ্রোতাদের অনুরোধ করব, দয়া করে এপিসোডের শেষ পর্যন্ত থাকবেন আমার সঙ্গে। সেই জন্য আগাম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মুহূর্তে দেশে রাজনীতির যে টালমাটাল অবস্থা, বিশেষভাবে ক্যাম্পাস রাজনীতির, এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলাপ করব। তো সেই আলাপগুলো আমি বিশ্বাস করি অনেকের জন্য চিন্তার খোরাক যোগাবে। আপনারা যারা ক্যাম্পাস রাজনীতি নিয়ে কথা বলতে পছন্দ করেন, কেউ ক্যাম্পাস রাজনীতি পছন্দ করেন, কেউ অপছন্দ করেন, তো সব রকমের দর্শক শ্রোতাই থাকবেন। তো সবাইকে অনুরোধ করব দয়া করে আমার সঙ্গে থাকবার জন্যে। এই এপিসোড আমাদের অনেক বিষয়ে চিন্তার খোরাক যোগাবে, বিতর্কও উস্কে দিতে পারে, যেটি আমি খুবই একটি হেলথি প্র্যাকটিস বলে মনে করছি। তো দেরি না করে শুরু করছি। আর আমার এই এপিসোডে আমি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে কিছু কথা বলবো। তো আমি তাকে অ্যাড্রেস করি কথাগুলো বলে যাব, তাতে করে আমাকে কনসেন্ট্রেট করতে আমার জন্য সহজ হয়। তো প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনাকে আপনাদের অতীত সরকার আমলের একটি ছোট্ট ঘটনা মনে করিয়ে দিয়ে এপিসোডে সামনের দিকে এগোবো। তখন আপনার দল বিএনপি মাত্র সরকারে এসেছে। 91 থেকে 96 টার্মটির কথা বলছি আমি। আমার ইমিডিয়েট ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছিল ইংরেজি বিভাগে। তো যেই হলে ও থাকছিল, সেই হলের একটি গল্প ও তখনই 90-এর দশকে আমার সঙ্গে শেয়ার করেছিল। তো আমার এখনো মনে আছে হুবহু। তো সেই গল্পটি হলো, তখন আপনাদের দল ক্ষমতায় এসেছে ছাত্র দল ক্যাম্পাসে। তো সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্র দল, বুঝতেই পারছেন অন্যরকম ব্যাপার। এক রাতে আমার ছোট ভাই যেই হলের যেই রুমে থাকছিল, সেই হলে রুম শেয়ার করছিলেন এক ছাত্রলীগ কর্মী। তো তিনি ছাত্রলীগের কোনো নেতৃস্থানীয় কেউ ছিলেন না, জাস্ট ছাত্রলীগ করেন। বাট ছেলেটি পড়ুয়া, লেখাপড়ায় মন বেশি। তো একদিন সন্ধ্যায় তার নিজের রুমে হলে বসে পড়াশোনা করছিলেন, হলের সেই রুমটিতে। ঠিক সেই মুহূর্তে ছাত্রলীগ সংশ্লিষ্টতার কারণে আপনার ছাত্র দলের ছেলেরা রুমের মধ্যে ঢুকে তার বই পুস্তক, তার বিছানা সব কিছু রুমের বাইরে ছুঁড়ে ফেলে দেয়। তো আর আমার ছোট ভাই ছিলেন বিএনপি মনা, অর্থাৎ ছাত্র দলের সঙ্গে তার এক ধরনের অ্যাফিনিটি ছিল, মানসিক সম্পর্ক ছিল। আমার ছোট ভাইও অ্যাক্টিভ রাজনীতি কোনোদিন করেনি। সেই সুবাদে ছাত্র দলের নেতৃস্থানীয় অনেকের সঙ্গে তার সদ্ভাব ছিল। আর সেই সদ্ভাবকে কাজে লাগিয়ে আমার ছোট ভাই সেই রাতে সেই ছেলেটিকে উদ্ধার করে, তার বই পুস্তক, তার বিছানা আবার রুমে ফেরত আনবার ব্যবস্থা করে। ফলে ছেলেটিকে আর রুম থেকে কখনো বিতাড়িত হতে হয়নি আমার ছোট ভাইয়ের সুবাদে। আর সেই ছেলেটি আমার ছোট ভাইয়ের 1 বছরের সিনিয়র ছিলেন। সেই ছেলেটি পরবর্তীতে লেখাপড়া শেষ করে বিসিএস দিয়ে পুলিশ ক্যাডার থেকে পুলিশে এএসপি হিসেবে জয়েন করে পরবর্তীতে বাংলাদেশ পুলিশে ডিআইজি হিসেবে তার পদায়ন হয়। এখন নানা রকম ঝামেলায় জড়িয়ে গেছে, মামলা মোকদ্দমা চলছে তার বিরুদ্ধে, সম্ভবত কোনো একটি মামলায় রায়ও হয়েছে। বাট তিনি লোক অত খারাপ ছিলেন না, অন্যদের মতো, ডিবি হারুনের মতো, বিপ্লবের মতো কিংবা ব্যানার্জির মতো দুর্বৃত্ত ছিলেন না। বাট আওয়ামী সংশ্লিষ্টতা ছিল, সেই কারণে 5 আগস্ট পরবর্তী সময় ফেসে গেছেন। আর সেই সময়কার সুবাদে আমার ছোট ভাইয়ের সঙ্গে তার আগাগোড়াই পরিচয় ছিল, যোগাযোগ ছিল। এনিওয়ে, তো এই ছিল ক্যাম্পাস রাজনীতির অবস্থা 90 দশকের শুরুর দিকের কথা বলছি। বিএনপি এবং ছাত্রদল এইভাবে যুক্ত ছিল ক্যাম্পাস রাজনীতিতে। আর 96-তে যখন হাসিনা সরকার আবার ক্ষমতা নিল, আওয়ামী লীগ সরকার গঠন করলো, তখন ছাত্রলীগ আপনাদের ছাত্র দলের শেখানো কায়দায় আরও শক্তিশালী হয়ে, আরও বেগবান হয়ে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি শুরু করে, ছাত্র রাজনীতি নামক দুর্বৃত্তায়ন শুরু করে। এবং পরবর্তীতে আবার যখন রোলার কোস্টার স্টাইলে, দৈরথ স্টাইলে যখন আপনাদের সরকার আবার ক্ষমতায় আসে 2001 থেকে 6, তখন আবার চিত্র পাল্টে যায়। আবার যখন 2008-এ 9-তে যখন শেখ হাসিনা সরকারের দায়িত্ব নেন, আওয়ামী লীগ আবার ফিরে আসে। সর্বকালের সর্বনিকৃষ্ট দুর্বৃত্তায়ন আবার ঘটায় ছাত্রলীগ। অর্থাৎ ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি এইভাবে রোলার কোস্টার স্টাইলে কিংবা দৈরথে এইভাবেই রান করেছে সারা বাংলাদেশে।
এতে সাধারণ শিক্ষার্থীদের, যেই কৃষক, যেই খেটে খাওয়া মানুষ গ্রাম থেকে ৮৬,০০০ গ্রাম থেকে তাদের সন্তানদের বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠিয়েছেন, অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক ত্যাগ স্বীকার করে, উচ্চাশা নিয়ে তাদের ছেলেমেয়েরা একদিন লেখাপড়া শিখে মানুষ হবেন, কিছু করবেন পরিবারের জন্য, দেশের জন্যে। তো তাদের অনেকেরই উচ্চাশা পূরণ হয়নি এই নষ্ট, এই দূষিত, এই করাপ্টেড রাজনীতির কারণে। পৃথিবীর অনেক দেশে ক্যাম্পাস রাজনীতি আছে, কিন্তু এতটা জঘন্য, এতটা নোংরা না। আপনি নিশ্চয়ই অনুধাবন করেন বিষয়টি। সুপ্রিয় মহোদয়, এই হলো ক্যাম্পাস রাজনীতি। তো এখন কথা বলবো দুদিন আগে মঙ্গলবার দিন যেটি ঘটে গেল চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রদল এবং ছাত্র শিবিরের ক্যাম্পাস রাজনীতি নিয়ে যা ঘটে গেল, সেই ঘটনাটি এখন পুরনো হয়ে গেছে, দুদিন বয়স হয়েছে, এটির অনেকেই জানেন কাহিনী। সেখানে ক্যাম্পাসে ছাত্র শিবিরের একটি গ্রাফিটি ছিল দেয়ালে, সরকারি সিটি কলেজের দেয়ালে। সেটি ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। তো সেখানে আপনার সোনার ছেলেরা ছাত্র রাজনীতির ছাত্র অংশটুকু কেটে সেখানে গুপ্ত রাজনীতি বসিয়ে দেয়, গুপ্ত শব্দটি বসিয়ে দেয়, আর তাতেই বাধে সব গোল। এইটিকে কেন্দ্র করে দুই দলের মধ্যে উত্তেজনা, অবশেষে সেটি সংঘাত পর্যন্ত গড়ালো। আর সেই সংঘাতে যা হয়েছে সেটি বীভৎস, হাড়হিম করা। আমি থাম্বনেইলে একটি ছবি জুড়ে দিয়েছি, অংশ বিশেষ দেখা যাচ্ছে সেখানে বাঁ পাশে আংশিক চেহারা দেখা যাচ্ছে, হাতে কিরিচ, সেই সোনার ছেলে আপনার দলের। এবং সেই ছেলেটি হলো মির্জা ফারুক, সিটি কলেজের ওনার। সে সিটি কলেজের ছাত্র দলের আহ্বানে অন্য কলেজ থেকে ছুটে এসেছে বন্ধুদের সাহায্য করবার জন্য প্রতিপক্ষ শিবিরের বিরুদ্ধে। তো সেই ছেলেটি ওমর গনি MES কলেজ শাখা ছাত্র দলের সদস্য সচিব মির্জা ফারুক। সব পত্রিকায় তার ছবি এসেছে, লম্বা একটি কিরিচ হাতে, খুব সাহসী ছেলে মাশাআল্লাহ। আর পাশে থাম্বনেইলে আরেকজনের অস্পষ্ট চেহারা, হাতে লাঠি। তিনি জামায়াত কর্মী বলে পরিচিত হন চট্টগ্রাম শহরে। জামায়াতের বিভিন্ন সভা সমাবেশে তাকে দেখা গেছে হাতে লাঠি, আর বিপরীতে আপনার সোনার ছেলের হাতে কিরিচ। তো যাই হোক, সেখানে 20 জনের মতো আহত হন। মঙ্গলবার দিন 2 দফা মারামারি হয়, একবার সকালে একবার বিকেলে। শুধু তাই না, সেখানে আশরাফুল ইসলাম নামের শিবিরের এক ছাত্রের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে প্রায় পা থেকে। আপনার ছাত্র দলের সোনার ছেলের কিরিচ কিংবা চাপাতি কোনো কিছুর আঘাতে তার গোড়ালিটি বিচ্ছিন্ন হয়ে গেছে পা থেকে। আশরাফুল ইসলাম, তাকে এখন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ট্রান্সফার করা হয়েছে। এই পর্যন্ত সকলেরই জানা আছে। আচ্ছা, তো এখন কথা বলবো এই সরকারি সিটি কলেজের রাজনীতি, সেইটি গিয়ে পৌঁছেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আর মঙ্গলবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখা মিছিল বের করেছিল রাত 9:45-এর দিকে। ঘটনা ঘটেছিল চট্টগ্রাম সিটি কলেজে, বাট সেইটির ঢেউ, সেইটির শক ওয়েভ গিয়ে লেগেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আর ছাত্রদল মিছিল বের করে রাত 9:45-এ। সেই মিছিলে তারা নানা রকম স্লোগান দেয় ছাত্রদল। সেই স্লোগানের মধ্যে ছিল একটা শিবির ধর, ধৈরা ধৈরা জেলে ভর, গুপ্তদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ইত্যাদি উত্তেজক স্লোগান ছিল। আচ্ছা, এর বাইরেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল আল নোমান সেখানে বললেন, আমরা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় থেকে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই। প্রশাসনের কাছে গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবি জানাই। বিশ্ববিদ্যালয়গুলো এখনও বৈষম্যমুক্ত হয়নি। রাজাকার আল বদররা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছে, তাদের দ্রুত অপসারণ করুন, না হয় ছাত্রদল তাদের প্রতিহত করবে। চমৎকার মেসেজ। আচ্ছা, তো এখন কথা হলো, এই যে উস্কানিমূলক স্লোগান, একটা শিবির ধর, ধরে ধরে জেলে ভর, তাও ভালো। হাসিনা আমলের স্লোগান ছিল একটা শিবির ধর, ধরে ধরে জবাই কর। তো ছাত্রদলকে ধন্যবাদ দিই, তারা সেই জবাই শব্দটি ব্যবহার করেনি, প্রতিস্থাপন হয়েছে জেলে ভর দিয়ে। ভালো, উন্নতি হয়েছে। আচ্ছা, তো এই যে ছাত্রদলের অভিযোগ যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় রাজাকার আলবদররা গুরুত্বপূর্ণ পজিশনে আছেন, তাদেরকে সরাতে হবে, না হলে ছাত্রদল নিজেরাই ব্যবস্থা নেবে এবং প্রতিহত করবে। প্রিয় মহোদয়, আপনার বাবা এই রাজাকার আলবদরদের নিয়ে রাজনীতি করেছেন। আপনার বাবা বাংলাদেশে এই কথিত রাজাকার আলবদরদের পুনর্বাসন করেছেন।
তিনি সেইটি কোনো খারাপ উদ্দেশ্যে করেছেন আমি সেই কথা বলবো না। এটি কিন্তু শেখ মুজিবুর রহমানও করেছেন। রিকনসিলিয়েশনের জন্য তিনি অনেককে ক্ষমা করেছেন। কারো বিরুদ্ধে গুরুতর সরাসরি হত্যাকাণ্ড, গণহত্যা এসবের অভিযোগ না থাকলে তিনি ঢালাওভাবে কিছু ক্ষমা প্রদর্শন করেছিলেন। সেখানে অনেক চোর ডাকাত লুটেরা ক্ষমা পেয়েছিল। আপনার বাবাও রিকনসিলিয়েশনের আশায় এই যে কথিত রাজাকার আলবদর, তাদের অনেকেই তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, কারণ তাদের বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণিত হয়নি, পরবর্তীতে অভিযোগ আছে। তো সেই কথিত এবং অভিযুক্ত ব্যক্তিদের আপনার বাবা রাজনীতিতে পুনর্বাসন করেছিলেন, আপনার বাবা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তো এখন আপনার ছাত্রদলের সোনার ছেলেরা সেটি জানে কিনা? আপনার মা মরহুমা প্রধানমন্ত্রী জনাব বেগম খালেদা জিয়া, তিনিও এই কথিত রাজাকার আলবদরদের সঙ্গে রাজনীতি করেছেন কয়েক দশক। তারা আপনাদের স্ট্র্যাটেজিক পার্টনার ছিলেন, আপনাদের মন্ত্রিসভায় তারা সদস্য ছিলেন। আপনার ছাত্রদলের সোনার ছেলেরা এইসব ইতিহাস জানে কিনা? যদি জানে, তাহলে তাদের এইসব বলবার সুযোগ আছে কিনা যে বিশ্ববিদ্যালয়ের অনেক জায়গায় গুরুত্বপূর্ণ পদে রাজাকার আলবদরেরা আছেন? কোথায়? কোনো রাজাকার আলবদর তো জীবিতই নেই এখন। যারা আছেন তারা পরবর্তী প্রজন্ম। তারা অনেকে মুক্তিযুদ্ধ দেখেননি, কেউ মুক্তিযুদ্ধের সময় কোলের শিশু ছিলেন, খুবই ছোট। তাদের সঙ্গে না মুক্তিযুদ্ধের সম্পর্ক আছে, না রাজাকার আলবদরের সম্পর্ক আছে, না গণহত্যার সম্পর্ক আছে, কিছুই তো নেই। হ্যাঁ, তারা হয়তো আদর্শিকভাবে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত, কেউ কেউ ছিলেন কিংবা এখনও আছেন, এরকম হতে পারে, মতাদর্শগত ব্যাপার সেটি। তো তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে সরানো যাবে কিভাবে? তারা তো যোগ্যতা বলেই সেখানে গিয়েছেন। হাসিনা আমলে পাইকারি হয়েছে অন্যায়, অবিচার, নিয়োগ, কোনো বাস বিচার ছিল না, ক্রাইটেরিয়া মেনটেন করা হয়নি। বাট তারা তো ক্রাইটেরিয়া মেনটেন করেই সেখানে গিয়েছেন, যে যে পদে আছেন। আপনার ছাত্রদলের কি সাধ্য আছে তাদের হটায়? আর তারা যে বলছে তারা প্রতিহত করবে, তাদেরও তো প্রতিহত করবে অন্যেরা, প্রতিপক্ষ। তাহলে একে অপরকে আমরা প্রতিহত করতেই থাকবো? ছাত্রদলের সোনার ছেলেদের ইতিহাস পড়তে বলবেন, পড়লে ভালো হবে। অনেক বিষয়ে আমরা ভালো থাকবো, দেশের মানুষ ভালো থাকবে। আচ্ছা, তো এই ছিল আপনার ছাত্রদলের স্লোগান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিটি কলেজের, শহরের সিটি কলেজের রাজনীতি গিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে গেছে। আচ্ছা, এরপর আবার রাত 10টায় শিবির বের করেছে পাল্টা মিছিল, পাল্টা স্লোগান। আচ্ছা, সেখানে সেই স্লোগানে যেসব কথাবার্তা তারা বলেছে সেইটি পড়ে আমি বিস্মিত হয়েছি, অবাক হয়েছি, কষ্ট পেয়েছি এবং ভয় পেয়েছি। ভয় পেয়েছি আপনার মান সম্মানের কথা ভেবে, আপনার ইজ্জতের কথা ভেবে। আপনার দল এবং আপনি হয়তো ভাবছেন আগামী 5 বছর, তারপর আরও 5 বছর, কিংবা আরও 5 বছর, কিংবা আপনি যতদিন বেঁচে থাকেন এরকম স্বপ্ন দেখছেন ক্ষমতায় থাকবার। সেটি অনেক পরের কথা, অনেক পরের। তো সব দিক থেকে যেই লক্ষণ দেখা যাচ্ছে, আপনার দল, আপনার নেতারা চুপ থেকে আপনিও মৌন সম্মতি দিয়ে যেভাবে এই দেশের জনগণকে অ্যান্টাগোনাইজ করেছেন, শত্রু ভাবাপন্ন করে তুলছেন এবং তুলেছেন, জুলাই সনদ বাস্তবায়নকে ডিফিকাল্ট করে তুলেছেন, প্রকারান্তর অস্বীকার করছেন এবং সেখান থেকে যতটুকু ভালো লাগে ততটুকু বাস্তবায়নের কথা বলছেন, যতটুকুতে আপনাদের ক্ষমতা সংহত হবে। আর যেগুলোতে আপনাদের ক্ষমতা কমবে, যেগুলোতে মানবাধিকার কমিশনের ক্ষমতা বাড়বে, তার মানে সরকারের ক্ষমতা কমবে, দমন পীড়ন, ভয় দেখানো কমে যাবে, বিচার ব্যবস্থা অতটা শক্তিশালী হতে পারবে না, তার মানে আপনারা ইচ্ছে মতো শাসন করতে পারবেন, বিচারকেরা আপনাদের কথায় উঠবে বসবে। এরকম গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আপনাদের আপত্তি, আপনাদের বাধা মানতে কষ্ট। তো এইসব করে আপনারা জনগণকে অ্যান্টাগোনাইজ করেছেন এবং করছেনই, ক্রমাগত করেই চলেছেন বিভিন্ন ইস্যুতে। তো সব দিক বিবেচনায় প্রথম টার্ম ঠিকমতো শেষ হবে কিনা, পুরোটা শেষ হবে কিনা, যথেষ্ট সন্দেহের উদ্রেক করেছে ইতিমধ্যে। আর এখন ক্যাম্পাস অস্থির হয়ে গেছে এবং আপনার ছেলেরা ঘোষণা দিয়েছেন তারা প্রতিহত করবেন এবং তারা এটিও বলেছেন কালকে যে গুপ্ত রাজনীতি কোথাও থাকবে না। আর এই গুপ্ত কথাটিতে আপনি নতুন মাত্রা যোগ করেছেন। অনেকে আপনাকে কথা কম বলার অভিযোগে অভিযুক্ত করে যে আপনি কথা বলেন না, কেন বলেন না, শুধু টেবিল চাপড়ান। আমি তো মনে করি আপনার কথা না বলাই ভালো। যখনই আপনি কথা বলেছেন সেটি নিয়ে ঝামেলা হয়েছে কোনো না কোনোভাবে। যেমন আপনি বুঝে না বুঝে, আপনি 17 বছর লন্ডনে থেকে ফিরে এসে আপনি দলের অন্যান্য সিনিয়র নেতারা যারা গুপ্ত সুপ্ত বলছিলেন, আপনি না বুঝি তাদের সঙ্গে গলা মেলালেন। আপনি বলে বসলেন গুপ্ত সুপ্ত, এরকম করে ডাক দিলেন আপনি মিছিলগুলো থেকে। ভয়ঙ্কর কাজ করেছেন। আপনার সেই ডাক, আপনার সেই শব্দচয়ন, আপনার সেই ডেলিভারি দেখে আপনার সোনার ছেলেরা ছাত্রদলের উজ্জীবিত হয়েছে। শুধু উজ্জীবিত হয়নি, তারা এখন গুপ্ত সত্যের রাজনীতি করছে দেশে। সো গুপ্ত সত্য বিষয় এখানে আমার দু একটি কথা বলা ভালো। এটি কোনো প্রমাণিত সত্য না,
শোনা যায় যে ছাত্র শিবির ক্যাম্পাসে টিকে থাকবার জন্যে সার্ভাইভালের স্বার্থে তারা ছাত্রলীগের সঙ্গে যুক্ত হয়ে তারা সেখানে এক ধরনের ক্যামোফ্লাজ নিয়ে অস্তিত্ব রক্ষা করেছে ক্যাম্পাসে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে। তো কিছু কিছু আলোচনায়, কিছু কিছু বক্তব্যে, কারো কারো সাক্ষাৎকারে এই বিষয়গুলো উঠে এসেছে। এগুলো কোনো ডকুমেন্টেড কিছু না। আর যদি সেগুলোকে সত্যিও ধরে নেই, আমি তো মনে করি শিবির একটি স্মার্ট কাজ করেছে। এর চেয়ে স্মার্ট কোনো কাজই হতে পারে না। কারণ অস্তিত্ব বিলীন করার চাইতে, নিজেদের অস্তিত্ব নিঃশেষ হয়ে যাওয়ার চাইতে কৌশলী হয়েছে। বলেছে আমরা ছাত্রলীগ করি, কিন্তু আসলে ভিতরে ভিতরে তারা ছিল শিবির। অন্যায় কী করেছে? এমন সার্ভাইভাল টেকনিক তো অনেকেই নিচ্ছে, আপনারাও নিয়েছেন, আপনার দলও নিয়েছে। নির্বাচনের আগে আপনারা আওয়ামীদের সঙ্গে হাত মিলিয়েছেন, এমন কথা বলেছেন, এমন বক্তব্য দিয়েছেন, আওয়ামীরা উজ্জীবিত হয়েছে, আওয়ামীরা আপনাদের বিশ্বাস করেছে। আপনারা বলেছেন আপনারা সব মামলা আওয়ামীদের খারিজ করে দিবেন। আপনারা বলেছেন আওয়ামী লীগের কেউ নির্যাতিত হবে না, কেউ ভয়ভীতির শিকার হবে না। আপনার দলের লোকেরা তাদের সঙ্গে মিলে ব্যবসা বাণিজ্য শুরু করেছে নির্বাচনের আগে। অনেকে চাঁদাবাজির ভাগিদার বানিয়েছে তাদের, কারণ চাঁদাবাজির ফাঁক ফোকরগুলো তাদের ভালো জানা ছিল। শক্তি নাই তাদের এখন, শক্তি প্রয়োগ করেছে, শক্তি সাপ্লাই দিয়েছে আপনার দলের লোকেরা, আর সঙ্গে নিয়েছে আওয়ামীদের। তো নানাভাবে আপনার আওয়ামীদের সঙ্গে মিলেমিশে গেছেন, এবং নির্বাচনের আগে তাদেরকে আপনারা এই বোধ দিয়েছেন, এই ফিলিং দিয়েছেন যে আপনারা তাদের সহযোগী হবেন, তাদের ক্ষমা করবেন, তাদের নিয়ে রাজনীতি করবেন। এই বোধ থেকে তারা আপনাদের নির্বিচারে পাইকারিভাবে তারা আপনাদের ভোট দিয়েছে। তো এইটি কি গুপ্ত সুপ্তের রাজনীতি না? এখানে আপনারা গুপ্ত চরিত্র ধারণ করেননি, সুপ্ত আকার নেননি। নির্বাচনের আগে একরকম বোধ দিয়েছেন, আর নির্বাচনের পরে সরকার গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার তো শুধু আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ করেছিল, আপনারা তো দলটিকে নিষিদ্ধ করেছেন। এটি কি প্রতারণা হয়নি আওয়ামী লীগের সঙ্গে? বেইমানি হয়নি? বিশ্বাসঘাতকতা হয়নি? হয়েছে তো। তো গুপ্ত সত্যের রাজনীতি তো আপনারাই করেন, আপনারাও করেন কোনো না কোনো ফরম্যাটে। তো শিবিরও করেছে। সো এটি নিয়ে এখন কথা বলার কি আছে? এখন আপনার ছাত্রদল বলছে কোনো ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চলতে পারবে না, চলতে দেব না। চলবে কেন? এখন গুপ্ত রাজনীতি চলবার প্রয়োজনটা কেন হবে? এখন তাদের পিতৃ সংগঠন, তাদের মেইন সংগঠন, মেইন অর্গানাইজেশন জামায়াত ইসলামী সরকারে যথেষ্ট শক্তি নিয়ে। সো এখন তাদের উন্মুক্ত রাজনীতি করলে কে ঠেকায়? কার বাবার সাধ্য আছে কোনো ক্যাম্পাসে শিবিরকে ঠেকাবে, শিবির রাজনীতি করবে? আপনার ছাত্রদলের সেই মুরুদ আছে? হবে কখনো? হবে না, সম্ভব নয়। সেটি বাস্তবতা। তো তাই এই অপরিপক্ক রাজনীতি, সেই 90-এর গুন্ডামি আবার ফিরিয়ে আনা, ক্যাম্পাস সন্ত্রাসের আশ্রয় আবার নেওয়া, এইসব কোনো ভালো কথা না প্রিয় মহোদয়। এবং এইসব চলতে থাকলে যেভাবে ছাত্রদল অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে, তারা সারা দেশে ডাক দিচ্ছে, শিবিরের বিরুদ্ধে অবস্থান নিতে বলছে, শিবিরের রাজনীতিকে তারা প্রতিহত করতে চাইছে, বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন পজিশন থেকে তারা তথাকথিত রাজাকার আলবদরদের সরাতে বলছে। এগুলো কোনো ভালো লক্ষণ না। এগুলো সহিংস রাজনীতির বার্তা দেয়, ক্যাম্পাসগুলোতে অশনি সংকেত দিচ্ছে। এবং এগুলো চলতে থাকলে 2-1 মাসের মধ্যে সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলো এতটাই উত্তপ্ত হয়ে উঠবে, যেটি নিয়ন্ত্রণ করা আপনার সরকারের পক্ষে আর সম্ভব হবে না। অর্থাৎ আপনি গদি হারাবেন। আর শিবির যেভাবে স্লোগান দেওয়া শুরু করেছে, সেই স্লোগানগুলো আমি এখনও শেষ করিনি, একটু শেষ করছি। শিবিরের সেই রাতের স্লোগানে, মঙ্গলবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা বলছিলেন, গুপ্ত গুপ্ত করিস না, পিঠের চামড়া থাকবে না। আপনার ছাত্রদলকে বলছিলেন তারা। অর্থাৎ রাজনীতি সহিংস হয়ে উঠেছে। শিবিরও তাদের মতো করে প্রতিহত করবার ঘোষণা দিয়েছে। আচ্ছা, সবাই করে বারবার, শিবির করে একবার। আমার ভাই আহত কেন, তারেক তুই জবাব দে। আপনি দেশের নির্বাহী প্রধান, আপনি এখন সরকারের প্রধান, আপনি আমাদের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী সম্পর্কে শিবির এমন কথা বলে আমার সেটি পছন্দ না। আমি কিন্তু এটি পছন্দ করিনি, আমার খারাপ লেগেছে। বাট এই সুযোগ আপনার ছাত্রদল তাদের দিল কেন? কেন ছাত্র শিবির এতটা এই মুহূর্তে অ্যাগ্রেসিভ হয়ে উঠল? কারণ তারা আঘাতপ্রাপ্ত হয়েছে, প্রত্যাঘাত করছে তারা এখন। খুব বাজে কথা কিন্তু এটি। আমার ভাই আহত কেন, তারেক তুই জবাব দে। দেশের নির্বাহী প্রধানকে, সরকার প্রধানকে এইভাবে বলা যায় না। বাট তারা বলেছেন, আমি এটি পছন্দ করছি না। আমি বলবো শিবিরকে ভবিষ্যতে স্লোগানে আরও সতর্ক হতে হবে। আচ্ছা, চাঁদাবাজের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না। চমৎকার, আমি শিবিরের সঙ্গে শতভাগ একমত। ইতিমধ্যে আমরা দেখছি বিভিন্ন ক্যাম্পাসে দোকানদারের উপর হামলা হচ্ছে, এখানে হামলা হচ্ছে, ওখানে হামলা হচ্ছে। কারা করছে? ছাত্রদল করছে। বাইরে তো আছেই, বললামই না সেগুলো।
তো চাঁদাবাজের ঠিকানা কোথাও হবে না, শুধু ওই ক্যাম্পাসে না, আমার গ্রামে হবে না, আমার মহল্লায় হবে না, পিষে মারবো আমরা চাঁদাবাজকে, পরিচয় নির্বিশেষে। শিবির হলো একই বার্তা তাদের জন্য, আমাদের জামায়াত হলো একই বার্তা, ছাত্রদল বিএনপি হলো একই বার্তা। চাঁদাবাজের জায়গা কোথাও আমরা রাখবো না, রাখতে পারি না আমরা, কোনোভাবেই না। সো এই অংশে আমি শিবিরের সঙ্গে শতভাগ একমত। আচ্ছা, লীগ গেছে যেই পথে, দল যাবে সেই পথে, সত্যি কথা একেবারেই। লীগ আপনাদের দলের প্রদর্শিত, ছাত্রদল প্রদর্শিত, বিএনপি প্রদর্শিত সে ক্যাম্পাস রাজনীতিকে বহু গুণে কলুষিত করে, বহু গুণে দুর্বৃত্তায়িত করে এখন সবংশে বিদায় হয়েছে। একজন দুজন বিদায় হয়নি, একেবারে সবংশে পুরো বংশ গেছে, শেখ বংশ, আওয়ামী বংশ বিদায় হয়েছে। তো ছাত্রদল এভাবে অ্যাগ্রেসিভ আচরণ করলে ছাত্রলীগের পথেই যাবে, এসে গিবেন, বোঝাই যাচ্ছে এটি হবে। লন্ডনের কামলা সন্ত্রাসীদের সামলা, ভয়ঙ্কর স্লোগান। এটি আপনার ইজ্জতের উপর হামলা। আমার এটি পছন্দ নয়, আমি এটি পছন্দ করিনি। আমি শিবিরকে আবারও বলছি, দয়া করে স্লোগানে সতর্ক হবেন। যতই আপনি অপছন্দ করেন, জনাব তারেক রহমান এখন দেশের সরকারের প্রধান, নির্বাহী প্রধান, তাকে এই ভাষায় তার বিরুদ্ধে কথা বলা যায় না, এমন স্লোগান দেওয়া যায় না। আমি অনুরোধ করছি জামায়াত ইসলামীকে এবং শিবিরকে, দয়া করে আপনাদের স্লোগানের ভাষা রিভিউ করবেন, এই ভাষা ঠিক হয়নি। আচ্ছা, তো জনাব তারেক রহমান, এখন দেশের যে অবস্থা, ছাত্র রাজনীতি এরকমই চলেছে, এর চেয়ে ভালো কিছু হয়নি। আমরা সেই মুজিব আমলে আবার ফিরে যেতে চাই না। সেই 7 মার্ডার্স ছাত্র রাজনীতি, সেগুলো ছাত্র রাজনীতির কুফল। এখন অনেকে যারা ছাত্র রাজনীতির পক্ষে কথা বলেন, অতীতে বলেছেন, এখনো বলছেন, তারা বলবার চেষ্টা করছেন যে ছাত্র রাজনীতি না হলে ছাত্ররা সাংগঠনিক ক্ষমতা কোত্থেকে শিখবে, লিডারশিপ স্কিল কীভাবে গ্রো করবে, এগুলো বাজে কথা, পুরনো বস্তা পচা কথা। ছাত্র রাজনীতি মানে আমাদের রাজনৈতিক লেজুর বৃত্তি। ছাত্ররাও রাজনীতি করবে কিভাবে? তারা পলিটিক্যালি কনসিয়াস থাকবে, পলিটিক্যালি অ্যাওয়্যার থাকবে। তারা যেই রাজনীতি করবে সেই রাজনীতি শুধু ছাত্রদের স্বার্থের কথা বলবে, ক্যাম্পাসের স্বার্থের কথা বলবে, মানুষের স্বার্থের কথা বলবে, কোনো দলের স্বার্থের কথা তারা বলবে না, কোনো দলের হয়ে তারা লাঠিয়ালের ভূমিকা পালন করবে না। সে কথাই বলার চেষ্টা করছি। তাই এই তথাকথিত প্রচলিত এই যে করাপ্টেড রাজনীতি, ছাত্র রাজনীতি, এর থেকে এই দেশকে মুক্তি পেতে হবে, ছাত্র সমাজকে মুক্তি পেতে হবে। যেই কাজটি নেপাল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। প্রায় কাছাকাছি সময় অভ্যুত্থান হয়েছে নেপাল এবং বাংলাদেশে। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ তার 100 দফা কর্মসূচির মধ্যে বলিষ্ঠ একটি কর্মসূচি হলো ক্যাম্পাসগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা এবং শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করা। এইটি এখন সময়ের দাবি, শুধু নেপালে না। নেপাল এই বলিষ্ঠ ঘোষণার মাধ্যমে, বালেন্দ্র শাহ এই দফার মাধ্যমে পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি ধাক্কা দিয়েছে এবং আমি মনে করি এই ধাক্কা আমাদের কাছ পর্যন্ত এসে পৌঁছবার কথা। এবং প্রিয় প্রধানমন্ত্রী, আপনার যদি সৎসাহস থাকে, নিজের দল থেকে শুরু করুন। ঘোষণার দিন ক্যাম্পাসগুলোতে আর কোনো দলীয় রাজনীতি হবে না। ডাকসু থাকবে, রাকসু থাকবে, চাকসু থাকবে, সেগুলো ভিন্ন সংগঠন, বাট কোনো দলীয় রাজনীতি হবে না, হতে পারবে না। বিরোধী দলকে নিয়ে বসুন, এই বিষয়ে দ্রুত সিদ্ধান্তে আসুন। তো সেই ছাত্র রাজনীতি যদি ধরে রাখেন, তাহলে গদি তো দূরের কথা, ইজ্জত নিয়ে টান দেবেন। টানাটানি শুরু হয়ে গেছে অলরেডি। ধন্যবাদ এতক্ষণ আমাকে সহ্য করবার জন্য, আপনাকে এবং প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরও।